বাংলাদেশে রিনিউয়েবলের জন্য যেমন সোলার হোম সিস্টেম, যে বাংলাদেশ ছিল হাইয়েস্ট ইন নাম্বার ইন দ্য ওয়ার্ল্ড, আর তারপরে হচ্ছে আপনার ওই যে রুফটপ প্রমোট করার জন্য ইট কলের মাধ্যমে বিভিন্ন কোম্পানিদেরকে দেওয়া হয়েছিল, প্লাস সোলার পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছিল। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে অনেকে ভারত বা পাকিস্তানের সঙ্গে তুলনা করে যে ওখানে তো সোলার হোম কি বলে রিনিউয়েবল এনার্জি, স্পেশালি সোলার এবং হাইড্রো অনেক আছে। বাংলাদেশে হাইড্রো করার কোনো সুযোগ নেই, হ্যাঁ, পিরিয়ড। মানে এই পরিবেশ বান্ধব প্রসঙ্গগুলো তো বা আরো ডাইভার্সিফিকেশনের প্রসঙ্গগুলো তো নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এখন তো বাংলাদেশে মানে আমি বিবিসির রিপোর্ট পড়ছিলাম 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে 1.5 ঘন্টা থাকে না, 7 ঘন্টা ময়মনসিংহের একজন বলছেন তাদের কালকে বিদ্যুৎ ছিল না। তো এরকম যখন পরিস্থিতি, তখন আপনি তার মানে বলছেন যে আসলে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দেওয়ার জ্বালানি নাই, টাকার অভাবে সরকার কিনতে পারে না, এই মনিটারি প্রবলেম আপনি বলেছেন, এবং সে কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানো যাচ্ছে না। আমি দেখলাম অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে 2 বছরেও এই সংকটের সমাধান হবে না। তার মানে কি, মানে ওনারা টাকা দেবেন না, সেজন্য জ্বালানি কেনা হবে না, সেজন্য বিদ্যুৎ কেন্দ্র চালু হবে না, এবং দেশ অন্ধকারে থাকবে এবং শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাবে। মানে এই টাকার সমস্যাটাও আপনারা সৃষ্টি করে এসেছেন। টাকার সমস্যা, একটা এক্সটার্নাল শক তো আছেই। এটা যদি মানে এককভাবে গভর্নমেন্ট ফেলিওর বলা হয় তাহলে সেটা সঠিক হবে না। এক্সটার্নাল শক তো অবশ্যই আছে। ইউক্রেনের যুদ্ধের সময় একটা প্রাইস হাইক হয়েছিল, স্পেশালি কয়লাতে একটা বিশাল জাম্প হয়েছিল। তারপরে হচ্ছে আপনার এখন অয়েল এবং গ্যাসেও হরমুজের জন্য হয়েছে। আমি যদি এখন পার্সেন্টেজ ওয়ারি বলি, তাহলে এক্সটার্নাল শক রেসপন্সিবল হচ্ছে 30%, 20-30%। বাকিটা আমার ব্যক্তিগত অভিমত, বায়াসড হতে পারে, কারণ আমি তো বিগত সরকারের সময় কাজ করেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে সেটা হলো ম্যানেজমেন্ট ফেলিওর। কিভাবে ম্যানেজমেন্ট ফেলিওর? একটা হচ্ছে যে আমাদের এই যে ধরেন হরমুজ যখন হয়েছে, তাৎক্ষণিকভাবে কিন্তু আমাদের কয়লার গুলো এক্সট্রা স্টেপ নিয়ে কিন্তু কয়লাগুলো চালানো যেত, কারণ আমাদের প্রায় 8,000 মেগাওয়াটের কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে। হ্যাঁ, এগুলি আমি একটু খোঁজ নিয়ে দেখলাম যে সবগুলি কি পূর্ণ ক্ষমতায় চলছে কিনা, চলছে না। হ্যাঁ, কেমন কিছু আবার মেইনটেনেন্সে গিয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে মেইনটেনেন্সের জন্য সবসময় আমাদের একটা রুল ছিল, সেটা হলো মেইনটেনেন্স যাবে হচ্ছে শীতকালে, তখন ডিমান্ড কম থাকে, তখন মেইনটেনেন্সের কাজ করে। এই সামারে পিক আওয়ারে মেইনটেনেন্স, এটা অ্যাবসলিউটলি একটা রং স্টেপ। হ্যাঁ, তখন আপনি যে সময় আপনার সবচেয়ে বেশি বিদ্যুতের প্রয়োজন হবে, সেই সময় আপনার বিদ্যুৎ কেন্দ্র যদি তৈরি না থাকে, তাহলে প্ল্যানিং এর অভাব। এটা তো আপনার না, শখের জন্য তো বলা যাবে না। মেইনটেনেন্সে যদি যায় এখন, তাহলে মানে হচ্ছে আপনি চাইলেও কিন্তু সেই বিদ্যুৎ কেন্দ্রটাকে চালু করতে পারবেন না। এইটা একটা উদাহরণ। আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন মানে আমাকে মানে বললাম না যে আপনার পকেটে টাকা আছে কিনা তেলের জন্য, সেটা তো আপনি ঠিকমতো চাকরি-বাকরি করছেন কিনা, বা ধরেন আপনার দোকানপাটের বিক্রি হচ্ছে কিনা, যেটাকে আমরা এক্সপোর্ট বলি, হ্যাঁ? বা আমি ওই ধরেন ইম্পোর্ট করার সময় যে টাকাটা ট্যাক্স দিচ্ছি সেটা পাচ্ছি কিনা। এই সবকিছু মিলিয়ে কিন্তু আমার পকেটের টাকা বা আমার তেল কেনার সামর্থ্য আছে কিনা সেটা দেখতে হবে। তো এই তেল কেনার সামর্থ্যের সাথে আপনার ওই কি বলে পাওয়ার ফেইলিউর কে একসাথে করার কোনো মানে দেখি না। পাওয়ারের এনাফ ক্যাপাসিটি তৈরি করে দিয়েছিল আ বিগত সরকার। এখন সেটাকে ইউটিলাইজেশন করতে হবে। কিভাবে করবে সেটা তো আর এখন তার মানে হচ্ছে তাহলে আপনি আবার এটা হয়তো একটু বেশি আমি রাজনৈতিক দিতে তারপরেও বলতেই হয়। ঠাট্টা দলে সেটা হচ্ছে যে তাহলে শেখ হাসিনাকে নিয়ে আসেন। সমস্যার সমাধান করে দিবে। যদি না পারেন তাহলে তো সেটা তো না। এটা তো নাম্বারে আছে। আপনি যদি বিপিডিবির ওয়েবসাইটে যান, সেখানে দেখবেন উৎপাদন সক্ষমতা কত। হ্যাঁ? তো তাহলে আপনার উৎপাদন বাড়ছে না কেন? সেটা তো নির্ভর করবে হচ্ছে যে আপনি তেল দিয়েছেন কিনা এবং তেল কিনেছেন কিনা। এখন তেল কেনা যেটা আপনার দরকার, সেই জায়গায় আপনাকে যেমন ধরেন এখন হিসাব করতে হবে, যেমন আপনার কাছে ৫ টা গাড়ি আছে। এর ভিতরে কোনটা কম সাশ্রয়ী এবং কোনটা মানে আপনার যেটাকে আমরা মেরিট ডিসপ্যাচেবল বলে হিসেবে পরিচিত ইয়েতে আপনার বিদ্যুৎ সেক্টরে।
সো মেরিট ডিসপ্যাচ হচ্ছে যে যেটা এফিশিয়েন্ট এবং লিস্ট কস্টলি, তো সেটাকে আপনি সিনার্জাইজ করলেই তো হয়ে যায়। হ্যাঁ, এবং আমার ধারণা এইটাকে যদি স্পেশাল একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়, সেটা যেমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল, একবার আমরা বিদেশে আসলাম, এসে শুনলাম যে প্রায় ১,৫০০ মেগাওয়াট ইলেকট্রিসিটির ঘাটতি হয়েছে। হ্যাঁ, তো এরকম হঠাৎ করে এইটা কোত্থেকে হলো? তো আমি আসার পরপরই আমরা সবাই বসেছিলাম, বসার পরে তারপরে কিন্তু একটা উপায় বের হয়েছে এবং তার একদিন পরেই কিন্তু আবার আমরা পূর্বের অবস্থায় ফেরত গিয়েছি। সো আমার কাছে মনে হয় যে আমি বারবার বলছি, বিদ্যুৎ সেক্টরে আমাদের প্রচুর এফিশিয়েন্ট ইঞ্জিনিয়ার্স এবং টেকনোক্র্যাটস আছে, ব্যুরোক্র্যাটস আছে। ইউটিলাইজ দেম। ওদেরকে খামাখা ইন্টিমিডেট করেন না। তাদেরকে নিয়ে বসেন, তারা আপনাকে সমাধান দিয়ে দেবে। মানে সমস্যাটা তো আমি এটাই বুঝলাম না যে আপনারা না হয় নাই, কিন্তু যারা দক্ষ আছেন, বা এটা তো একটা সিস্টেমের মধ্যে আপনাদের প্রতিষ্ঠা করে দিয়ে আসা উচিত ছিল যে কোন বিদ্যুৎ কেন্দ্রটা কখন মেইনটেনেন্সে যাবে, কোন বিদ্যুৎ কেন্দ্রটা কখন সাশ্রয়ী হবে, কোন জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা বিশ্ব অর্থনীতির জন্য কোন সময় ভালো হবে, এটাই তো বললেন। মানে এটা অনেকটা যে কোনো প্রতিষ্ঠান বা সংসার চালানোর মতো বা একটা ব্যবসা চালানোর মতো, কিন্তু মানে প্রশ্নটা হচ্ছে যে এগুলো ভেঙে পড়লো কেন? মানে বিদ্যুৎ মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়ের সেই দক্ষ কর্মীরা এখন কোথায়, সেগুলো ভেঙে পড়লো কেন? এবং এটা কি অনেকটা ওই হামের টিকার মতো ঘটনা যে হঠাৎ করে শত শত শিশু মরছে এবং তখন আমরা জানতে পারছি হামের টিকাই আসে নাই। মানে এখন বিদ্যুৎ নাই সারা দেশে, মানে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না, গ্যাস নাই, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সরকার বলছে 2 বছরেও সমাধান হবে না, তখন আমরা জানছি বিদ্যুৎ কেন্দ্রও বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাপারটা অনেকটা ওই একই হামের টিকার মতো। একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা মানে ইউজ করা হয় ইন পলিটিক্যাল ইকোনমি, সেটা হচ্ছে মানে পলিটিক্যাল উইজডম অ্যান্ড ভিশন প্লাস ব্যুরোক্রেটিক এফিসিয়েন্সি। ব্যুরোক্রেট ইনক্লুডস দ্য ইঞ্জিনিয়ার্স, এভরিওয়ান, যারা চাকরিজীবী, and it leads to efficient governance or efficient system. হ্যাঁ, আপনি যে বলেন কেন হয় নাই, সেটা হচ্ছে যে ধরেন আমরা একটা প্রতিহিংসা, তারপরে হচ্ছে ব্যুরোক্রেসির মধ্যে একটা এখন ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এবং যারা কাজ করেছে, যারা মানে সবাইকেই ধরেন একটা ইন্টিমিডিয়েট করে দিয়েছে এবং মেনি অফ দেম লস দেয়ার জবস। তো তাহলে সেখান থেকে আপনার আউটকামটা কখনোই ইকুয়াল টু এফিসিয়েন্সি আসবে না, পিরিয়ড। মানে এটাও সহজ কথা, এটা তো রকেট সায়েন্স না। তারপরে আরেকটা জিনিস হচ্ছে কি, ওই কালকে একটা দেখছিলাম আমি, এই উদ্ধৃতিটা মানে মাথার ভিতর ঘুরঘুর করছে, না দিয়ে পারছি না। মানে ইয়েকে জিজ্ঞেস করেছিল যে ওই উইনস্টন চার্চিলকে যে হোয়াট ইজ ট্রুথ। হ্যাঁ, তো উইনস্টন চার্চিল তো একটু ঠোটকাটা টাইপের লোক ছিল, বলে ট্রুথ ইজ ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড রেয়ার কমোডিটি, হ্যাঁ, অ্যান্ড ইট নিডস বডিগার্ডস অফ লাইস। হ্যাঁ, তো এখন মানে উই আর সারাউন্ডেড বাই লাইস এবং দ্য ট্রুথ ইজ আন্ডার দ্যাট। হ্যাঁ, ইটস এ রেয়ার কমোডিটি, বাট ট্রাই টু ফাইন্ড আউট দ্য ট্রুথ, যেটা আপনারা করছেন। আপনাদেরকে আমি সাধুবাদ দিই সেজন্য। কিন্তু প্রধানমন্ত্রী যে বললেন যে কোনো গ্যাসকূপ আপনারা খনন করেন নাই, এবং আনু মোহাম্মদের যে আন্দোলন, তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি, তারা তো দীর্ঘ সময় ধরে, মানে আমরাও অনেক সাক্ষাৎকার নিয়েছি, যে এই কথাটা বলে আসছিলেন যে দেশীয় উৎস থেকে জ্বালানি সংগ্রহ করে, যাতে আমরা মানে নিজেদের উৎস থেকে জ্বালানি সংগ্রহ করে যাতে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, এবং জ্বালানির পুরো যে মানে ডিজাইনটা, সেটা যাতে মানে নিজেদের সক্ষমতার উপর নির্ভরশীল হয়। আপনারা যে এই যে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে দিলেন, মানে এই সব জিনিসগুলো কি আসলে খুবই একটা বিদেশমুখী, বিদেশ নির্ভর ভাবে নিজেদের যত না ক্ষমতা আছে তার চেয়ে বেশি করেছেন, সে কারণে এটা আসলে টেকসই হলো না? সেটা কি কখনো মনে হয়? বাংলাদেশে তো জ্বালানির যদি হিসাব করা হয়, তাহলে গ্যাস, ডোমেস্টিক গ্যাস আছে যেটা ডিপ্লিট করতেছে, কিন্তু জ্বালানির পুরোপুরি স্ট্যাটিস্টিক্স আমি দিতে পারবো না, কিন্তু ওই যে এই পাশাপাশি প্রতিবেশী হিসেবে কিছু তো অবশ্যই আমার জানা আছে। বাংলাদেশে মানে গত 15-16 বছর বা 17 বছর গ্যাস এক্সপ্লোরেশন হয় না, কতটা ঠিক না। তাহলে ভোলাতে যে গ্যাস পাওয়া গেছে সেটা কোথায়?
আর তাছাড়া আমার কাছে মনে হয় এগুলি কোনো মানে কি বলে এই যে গোপন তথ্য না, বাপেক্সে খোঁজ নিলে পাওয়া যাবে কতগুলি এক্সপ্লোরেশন বাংলাদেশে হয়েছে। এবং আপনার যদি না পাওয়া যায়, হ্যাঁ, তাহলে জোর করে তো আর আপনি করতে পারবেন না। বাংলাদেশ কয়েকটা মানে গ্লোবাল সিনারিওর ঝামেলার ভিতরে পড়েছিল। একটা হচ্ছে এনার্জির একটা কিন্তু বিরাট শিফট হচ্ছিল বা এখনো চলছে। বর্তমানে পৃথিবীতে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের কারণে কিছুটা আবার স্তিমিত হয়েছে, কিন্তু ফসিল ফুয়েল থেকে বের হয়ে আসার একটা বিশাল শিফট হয়েছে এবং শিফট হওয়ার কারণে বিভিন্ন দেশ তাদের ইউটিলিটি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করেছে, ইনক্লুডিং দ্য ইউএস কিন্তু সবসময় অয়েল ইম্পোর্টিং কান্ট্রি ছিল, অথচ ইউএস হ্যাড দি ওয়ান অফ দ্য বিগেস্ট or largest reservoir of fossil fuel, especially gas এবং কয়লা। ওরা এখন দেখেন ইউএস ইজ নাম্বার 1 এক্সপোর্টিং কান্ট্রি অয়েলের, কারণ তারা দেখছে যে এগুলি তো পরে তোলা যাবে না, এখন তুলে ফেলি। হ্যাঁ, কারণ একটা বিশাল শিফট হচ্ছে বললাম না রিনিউয়েবল এনার্জির দিকে। তো তখন গ্লোবাল মার্কেটে কিন্তু মানে পরে আর বাজারটা থাকবে না এরকম। হ্যাঁ, তো তখন এক্সপ্লোরেশন করার জন্য তো আমাদের সক্ষমতা নাই বেশি। হ্যাঁ, যেমন ধরেন আমরা যদি ডিপ সিতে এক্সপ্লোরেশন করতে যাই তাহলে কিন্তু লোক পাওয়া যাচ্ছিল না। যেমন একই সময় আপনার ব্রাজিলে খুব সহজে ডিগ করে কিন্তু আপনার গ্যাস পাচ্ছিল। সো ওদিকে নজর। সো আমাদের ন্যাশনাল এক্সপার্টিস, অনেকে বলে যে বাপেক্সকে লাগান। বাপেক্স আপনি এই একটা অদ্ভুত যারা কাজ করে তারা বলে যে বাপেক্সকে দিয়ে হবে না, আর বাইরে থেকে কিন্তু সবাই জানে যে বাপেক্সকে দিয়ে হবে। হ্যাঁ, তাহলে আপনি আমাকে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে মিডল ইস্টার্ন দেশগুলো যারা তেলের উপরে ভাসছে, তারা কি তাদের সক্ষমতা তৈরি করতে পেরেছে এক্সপ্লোরেশনের? Why they are still depending on the US and other European companies? সো এই এক্সপার্টিসটা আমাদের আনফরচুনেটলি এটা তো রাতারাতি হয় না, এবং স্কেল ইকোনমিটা দেখতে হবে। তো স্কেলটাও কিন্তু আমাদের ছোট, যে কারণে আমাদের পক্ষে এই এক্সপ্লোরেশন সক্ষমতাটা তৈরি করা হয়নি বা সম্ভব না। গ্যাসেও কিন্তু আমাদের একই রকম অবস্থা হয়েছে, হ্যাঁ, বা তেলেও হয়েছে। সো আমাদের অল্টারনেটিভটা কি? পৃথিবীতে অনেক দেশ আছে, যেটা আমি অনেকবার বলেছি, সেটা হচ্ছে যেমন সিঙ্গাপুর, জিরো, হ্যাঁ, তাদের নিজস্ব তেল, তারা সব পুরোটাই কিন্তু আমদানি। জাপান জিরো, পুরোটাই আমদানি। তাহলে জাপান একটা উন্নত অর্থনৈতিক হলো কিভাবে? তাহলে হচ্ছে যে আমাকে কেনার সক্ষমতা তৈরি করতে হবে। তো বাংলাদেশে যেটা আমি বিগত সরকারের সঙ্গে কাজ করার সময় যেটা দেখেছি, টার্গেট ছিল যে আমি আমার সক্ষমতা তৈরি করব, অ্যাট দি সেম টাইম আই উইল এক্সপ্যান্ড। আপনার যেমন ধরেন এই ভারতে ফরেন কারেন্সি রিজার্ভ নিয়ে একটা বিশাল হয়েছিল 90-এর শতকে, $2 বিলিয়ন নিচে নেমে গিয়েছিল। হ্যাঁ, তখন তাদেরকে সোনাও বিক্রি করতে হয়েছে, এরকম একটা পরিস্থিতি হয়েছিল। তখন তারা ওখান থেকে উত্তরণ কিভাবে করেছে হচ্ছে যে তারা ইকোনমিটাকে ডাইভার্সিফাই করেছে। এখন তাদের কিন্তু রিজার্ভ 700 বিলিয়নের উপরে। হ্যাঁ, কিভাবে হলো? সেটা হচ্ছে যে আপনাকে বাইরে থেকে তেল কিনবেন বা আপনি ইম্পোর্ট যেভাবে করবেন, অ্যাট দ্য সেম টাইম এক্সপোর্টটাও করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আপনাকে ডাইভার্সিফাই করতে হবে ইকোনমি। আমাদের যেরকম ধরেন এখন 80% অফ আওয়ার এক্সপোর্ট ইজ কনসেন্ট্রেটেড ইন গার্মেন্টস, আমাদের ধীরে ধীরে সেখান থেকে আসতে হবে। তো সেই জায়গাগুলো তো সময় সাপেক্ষ, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ওটার জন্য বসে থাকেন, ধরেন আমার সাথে এটা নিয়ে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়েছিল যে আমাদের তো আসলে এরকম এটা হচ্ছে, আমরা কি একটা তো করতে যে আমাদের সক্ষমতাটা তো বলছিল কি উনি আমাকে জিজ্ঞেস করেছিল যে তাহলে কি করা উচিত। আমি বলছিলাম আমাদের সক্ষমতাটা তৈরি করা দরকার, কারণ ইনভেস্টমেন্ট আসার জন্য প্রাইমারি ইম্পেডিমেন্ট হিসেবে ধরা হয় বিদ্যুৎ বাংলাদেশে, আর একটা হচ্ছে সড়ক। হ্যাঁ, তো এই দুটো যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে তো আমরা আসতে হবে। তো এটা কি আপনি কি ঘোড়া আগে না গরু আগে, সরি এই যে কি বলে এটা
গাড়ি আগে, তো আপনাকে তো ঘোড়াকে তো আগে আনতে হবে। হ্যাঁ, তো সেই হিসেবেই কাজটা করা হয়েছিল, বাট এখন কিন্তু ডাইভার্সিফিকেশনের কাজ তো এখন সরকার যেটা করছেন বা বলছেন যে 2 বছরের আগে কোনো সমাধান হবে না, তারপর 10 বছরের একটা নতুন করে তারা জ্বালানি পরিকল্পনা করবেন, প্রধানমন্ত্রী বলেছেন দেখি কার কাছে কি পরিকল্পনা আছে, মানে মোটামুটি মনে হচ্ছে একদম মানে নতুন করে শুরু করবেন, একটা দীর্ঘমেয়াদে যাবেন, সেটাতে শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে সেটা পত্রপত্রিকায় পড়ছি বটে, কিন্তু মানে সেচও তো বন্ধ হবে, কৃষকের সেচও তো একসময় বন্ধ হবে, এবং মানে আমাদের কৃষিকাজ, শিক্ষা থেকে শুরু করে আসলে তো একটা মানে রাষ্ট্রের বুনিয়াদ ভেঙে পড়ার অবস্থা। তো ওই যে আপনি বললেন যে ইনভেস্টমেন্ট তো হবে না যদি সড়ক ঠিক না থাকে, বিদ্যুৎ ঠিক না থাকে, কাজে বিদ্যুৎ যোগান দিয়ে যেতে হবে যে কোনো ভাবে, বা জ্বালানি যোগান দিয়ে যেতে হবে যে কোনো ভাবে সরকারকে। সরকার ওই জায়গা থেকে যদি সরে আসে, এবং যেহেতু ব্যবস্থাপনায় পারছে না, মানে এটা তো একটা ব্যাপক অর্থনৈতিক সংকটের দিকে যাচ্ছি আমরা, সেটা সামাল দেওয়া হবে কি করে? মানে এটা তো ওই যে ঘোড়া আগে না গাড়ি আগে, বিদ্যুৎ দেবে না কাজে অর্থনৈতিক সংকট আরো বাড়বে, ব্যাপারটা তার মানে আরো ভয়াবহ দিকে যাচ্ছে বলে আপনার আশঙ্কা হয়? মানে ওই ভয়াবহ মানে যাচ্ছে কিনা সেটা তো পরের কথা, মানে আমাদের তো অলরেডি সংকটের মধ্যে আছি। এবং সংকট উত্তরণের জন্য এই ব্লেম গেম না খেলে আমাদের উচিত হচ্ছে কিভাবে সেখান থেকে উত্তরণ ঘটানো যায়। আপনাকে আবারও বলছি, আমি আপনার সঙ্গে বসে আমার পাণ্ডিত্য জাহির করার কোনো দরকার নেই। যারা মাঠে আছে এবং বাংলাদেশে কাজ করছে এবং এই সেক্টরে প্রাইভেট সেক্টর বলেন বা এই যে সরকারি বলেন, তাদেরকে নিয়ে বসলে পরে কিন্তু সমাধান অবশ্যই আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে যেটা মনিটারি ইস্যু, সেখানেও কিন্তু মানে স্কেয়ার করা কিন্তু কোনোভাবেই আ উন্নয়নের জন্য আ অনুকূল পরিবেশ না। এই যে ভয় ভীতির সংস্কৃতি যেটা তৈরি করা হয়েছে, সেটার জন্য কিন্তু আপনার এক্টিভিটিস ধরেন, আমি আমার পরিবারকে নিয়ে বেড়াতে যাব, তাই না? তো মানে আমি ধরেন এখন বেড়াতে যাওয়ার জন্য ১ম জিনিসটা কি করব? আমি রাত্রিবেলা গেলে কি আমি ঠিকমতো যেতে পারবো কিনা? যদি শুনি যে এরকম ছিনতাই হচ্ছে তাহলে কিন্তু আমি যাচ্ছি না। তাহলে কি হচ্ছে, একটা পোটেনশিয়াল এক্টিভিটিস কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আমি রিক্সা ভাড়া করতাম, রিক্শাওয়ালা এখান থেকে টাকা পেত। আমি বাদাম খেতাম, আইসক্রিম খেতাম, তাই না? এই যে পুরো কর্মকাণ্ডটাই কিন্তু নির্ভর করে হচ্ছে আপনার নিরাপত্তা আছে কিনা। এখন আমার কাছে মনে হচ্ছে যে আপনার এইগুলি সবগুলো হচ্ছে ইন্টারটুয়াইন্ড, একটার সঙ্গে আরেকটা যুক্ত কিন্তু। তো এই জায়গাগুলি চিন্তা না করে এবং সবসময় শুধুমাত্র মেরে ফেলবো, কেটে ফেলবো এই সংস্কৃতি যদি রাখা হয় তাহলে কিন্তু সংকট থেকে উত্তরণ করা যাবে না। আর এই সংকট থেকে উত্তরণ আমরা একাধিকবার করেছি এবং আমার কাছে মনে হয় যে আমাদের, যেমন আমি যখন বিদ্যুতে জয়েন করছিলাম, আমি আসলে ২০১৪ তে জয়েন করেছিলাম। তখনও কিন্তু রিকভারি স্টেজে ছিল। হ্যাঁ? আমি ইলিয়নে ছিলাম, ওখান থেকে বিদ্যুতে জয়েন করেছিলাম। তখন যখন আমার স্ত্রীকে বললাম যে এরকম বিদ্যুতে, তখন সে চোখ বড় করে বলল, "তাহলে তো মানে সারাক্ষণ মানুষের গালি খেতে হবে।" হ্যাঁ? তো সেই আ ইয়ে কি বলে? সেই পরিস্থিতি থেকে কিন্তু আমরা উত্তরণ ঘটিয়েছিলাম। আমরা আনন্দও করেছিলাম আ আমাদের শতভাগ বিদ্যুতায়নের জন্য, এবং বাংলাদেশের মতো এরকম ফাস্ট পেস্ট কেউ করতে পারে নাই। আমরা করেছিলাম। কিন্তু এখন সেটার জন্য আমরা মনে করেন, আমি সবসময় এটা বলি যে এই যে ধরেন উন্নয়ন বা দেশের অগ্রগতি সেটা রিলে রেস। একজন শেষ করবে, ওখান থেকে শুরু করবে। ইউ ক্যানট গো ব্যাকওয়ার্ডস, তাহলে আর রিলে রেস থাকলো না। তো এখন তো মানে এই টেনডেন্সি যদি হয় যে পূর্বে যা করেছিল সবই ভুল, তাহলে তো আপনারা আগে মানে এগিয়ে যাবেন কিভাবে? এটাই হলো বড় সমস্যা আরকি। একটা ইকোনমি শুধুমাত্র তো ওই কাঠামোর উপর নির্ভর করে না। একটা বাড়ি আপনি যতই সুন্দর বানান না কেন, সেটা ঝলমল করবে তখনই যখন বাসিন্দা থাকবে এবং আনন্দ ফুর্তি নিয়ে থাকবে। তো এখন সেইটা বাদ দিয়ে যদি শুধুমাত্র আপনি যদি এটাকে ভূতুড়ে বাড়ি বানায় ফেলেন, তাহলে তো আর ওদিক দিয়ে পাশে দিয়েও মানুষ যাবে না। হ্যাঁ? আমরা তো অনেকটা ভূতুড়ে বাড়ি হয়ে গেছি। এই যে আ আমাদের শিক্ষামন্ত্রী আ আ দীপুমণি, উনার স্বামী এ মারা গেলেন। একটা বাচ্চা মেয়ে তার মায়ের ইয়ের জন্য যাচ্ছে। সেখানে একটা ফোন কতগুলি ধরে বসে আছেন পিছন থেকে। এ কি অসভ্যতা! হ্যাঁ?
এ কি অসভ্যতা? এই অসভ্যতা থেকে বেরিয়ে না আসলে আপনি যে বললেন সংকটের চেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনাদের পারস্পরিক সহমর্মিতা থাকতে হবে তো। এ বাদ দিয়ে আপনি কিভাবে আগাবেন? আবার ধরেন আপনি খুব বিশাল বাড়ি করলেন। সারাক্ষণ যদি ঝগড়াই করতে থাকেন তাহলে ওই বাড়ির মূল্যটা কি? হ্যাঁ? আমাদের একটা আরেকটা কোনো এই সাত সাত কন্যার দেশের কোনো একটা দেশে একটা বড় ইলেকট্রিক ইয়ে কেনা কয়েছে লাইন, ট্রান্সমিশন লাইন করতে, এইটা কিন্তু এজেন্ডার 1 নাম্বার অথবা 2 নাম্বার অথবা 3 নাম্বারে আছে। এটা কিন্তু ভারতের ইয়ে ওইখান থেকে ট্রান্সমিশন হাই ক্যাপাসিটি ট্রান্সমিশন লাইনটা দিয়ে এই বিদ্যুৎ উত্তর পশ্চিম যে ইয়েগুলো আছে দেশগুলো 7 স্টার ওখানে বিদ্যুৎ সরবরাহের জন্য এই আলোচনাটা কিন্তু আছে। সো 3টা জিনিস আমি আপনাকে বলি। একটা হলো বাংলাদেশের স্বার্থ, ভারতের সাথে যে ভারত যে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে ইয়ের ক্ষেত্রে, ট্রান্সশিপমেন্টের শুরু করে অন্যান্য ব্যবসার ক্ষেত্রে, যেমন ধরেন ওই পণ্য এই বন্দর দিয়ে নিতে পারবে না, ওই পণ্য যে সমুদ্র দিয়ে যেতে হবে, সেই পণ্য অমুক দিয়ে যেতে হবে, এই বিভিন্ন রকম যে প্রতিবন্ধকতাগুলো বা ট্রান্সশিপমেন্টের প্রতিবন্ধক যেগুলো তৈরি করেছে ভারত 24-এর পরে ইউনুস সরকারের সাথে বাদানুবাদের কারণে, সেগুলো প্রত্যাহার হলো 1 নাম্বার ইস্যু। 2 নাম্বার ইস্যু বাংলাদেশের পানির ব্যাপারগুলো আলোচনায় নিয়ে আসা। 3 নাম্বার ইস্যু হলো ভারতের একটা ট্রান্সমিশন লাইন, এটা কোনো একটা ইয়ে থেকে তিস্তা আছে না, তিস্তার একটা মানে শাখা নদী থেকে উৎপাদিত ওই শাখা নদীগুলোতে বাঁধ দিয়ে ইয়ে করা কি বলে বিদ্যুৎ উৎপাদন করে, সেই বিদ্যুৎ ওইখানকার যে ট্রান্সমিশন লাইন আছে সেই ট্রান্সমিশন লাইন দিয়ে বাংলাদেশের ইয়ে দিয়ে ওই কি বলে চিকেন নেকের পাশ দিয়ে বাংলাদেশের উপর দিয়ে সে 7 সিস্টার পৌঁছানোর একটা ট্রান্সমিশন লাইন, বিশাল ট্রান্সমিশন লাইন, এইটার ব্যাপারে আলোচনা হবে। সো এখানে শুধুমাত্র বাংলাদেশের দেয়ার বা নেয়ার, বাংলাদেশের পাওয়ার বিষয়ের সাথে ভারতীয় পাওয়ার বিষয়ও কিন্তু এখানে আছে। সো আলোচনা কিন্তু এগুলো হচ্ছে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়ে থেকে আপনি বিভিন্ন এই নোট বিনিময়ের মধ্যে দিয়ে আপনি কিন্তু এই প্রায় 10টা-15টা আলোচনার বিষয়বস্তু কিন্তু ওখানে ঠিক করা হচ্ছে। সে এখন প্রধানমন্ত্রীর আলোচনা কি 10টা-15টা হবে না, প্রধানমন্ত্রীর আলোচনা হবে মেইন কোর কয়েকটা, বাকিগুলা কর্মকর্তা লেভেলে হবে। সো এখানে মূল আলোচ্য সূচিগুলো ঠিক করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করতেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মানে মোটামুটি এই জায়গাগুলো গুছিয়ে এনেছে বলে দাবি করেছে। থ্যাংক ইউ। তার মানে একটা জট খুলছে প্রধানমন্ত্রী, যেহেতু আগামী মাসের 1st উইকেই মনে হচ্ছে, 8 তারিখের আগে গেলে তো 1st উইকেই যেতে হবে। হ্যাঁ, যাচ্ছেন, এবং মূল আলোচ্য বিষয়গুলো মোটামুটি একটা পাওয়া গেল আপনার কাছ থেকে, যে ব্যবসা বাণিজ্য, আমাদের বন্দর তো বন্ধই, আমরা তো মুম্বাই হয়ে যেটা আমরা ইয়ে করতাম সেগুলো তো বন্ধ, ওই যে মুম্বাই হয়ে আমরা এয়ারে যেগুলা কার্গো ব্যবহার করা হতো সেগুলো তো ট্রান্সশিপমেন্ট এগুলো তো বন্ধ করে দিয়েছিল 24-এর। তারপর ভুটানের সঙ্গে যে আমাদের, নেপালের সঙ্গে যে আমাদের বিজনেস আছে ফ্রি ওইটাও তো বন্ধ এই 24-এর ইয়ের পরে, ইউনুস সরকারের সময় থেকে। তো আশা করি এগুলোর একটা পথ খুলবে, রুদ্ধদ্বার। এটা হলো আমি এখন বলি ওই যে ফরেন মিনিস্ট্রির যে হিসাব লিস্ট্রিটা আছে, সেই লিস্ট্রিটাতে আছে যেটা কি পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ইন্ডিয়া বাইলেটারাল ইস্যুসের যে বিষয়গুলো আসতেছে সেটা আমি এখন আপনার বলতেছি যে ট্রান্সমিশন লাইন অফ 765 kV অফ কাটিহার পার্বতীপুর বরানগর, এই কেবি লাইনটার কথা আছে। আলোচনায় আছে রামপাল আদানি কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট নিয়ে, আলোচনায় আছে হলো নেপাল এবং ভুটান থেকে হাইড্রো পাওয়ার এবং পাওয়ার ইম্পোর্ট করা নিয়ে। তারপর বিআইএফ পিসিএল নামে যে প্রতিষ্ঠান আমাদের আছে, সেটার সোলার পাওয়ার প্রজেক্টের আন্ডারে সোলার পাওয়ার প্রজেক্ট ডেভেলপমেন্ট, পাওয়ার কানেক্টিভিটি উইথ ইন্ডিয়া, তারপর পাওয়ার সেক্টর কোঅপারেশন, বাইলেটারাল পাওয়ার মেকানিজম তৈরি করা। পাওয়ার নিয়ে যে জিনিসগুলো আছে এটা মানে অনেক ইস্যুস রিলেটেড টু পাওয়ার পারচেস ফ্রম ইন্ডিয়া, ট্রান্সমিশন লাইন 765 kV অফ কাটিহার পার্বতীপুর বরানগর, রামপাল আদানি কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট,
তারপরে আলোচনা আছে ইম্পোর্ট অফ পাওয়ার অবলিক হাইড্রো পাওয়ার ফ্রম নেপাল অ্যান্ড ভুটান, এটার ব্যাপারে যে ভারত যে করিডোরটা দেয় সেই করিডোর। তারপর ডেভেলপমেন্ট অফ সোলার পাওয়ার প্রজেক্ট আন্ডার BIFPCL বাংলাদেশের। তারপরে হলো পাওয়ার কানেক্টিভিটি উইথ ইন্ডিয়া আরেকটা, বায়োলেটারাল মেকানিজম অবলিক মিটিংস অন পাওয়ার সেক্টর কোঅপারেশন, এইসবগুলো। তারপরে আছে হলো আরও আছে, আরও কি কি যে আছে, মানে অনেক কিছু মধ্যে এই পাওয়ার নিয়ে কিন্তু এই জিনিসটা আছে। সো পাওয়ারটাই ওখানে মূল আলোচনায় চলে মূল আসছে। আলোচনা হলো পাওয়ার, বাংলাদেশ জ্বালানি পাওয়ার বিষয়টা। আরেকটা হলো এটার সাথে আছে বাংলাদেশের যে ডিজেল হুম। যে বাংলাদেশ 5,000 টন 85,000 করে, লিটার না কত লিটার চাইছে? 5,000 টন করে যে বাংলাদেশ প্রতিদিন পায়, সেটার পরিমাণ বৃদ্ধি করার বিষয়টা আছে। সো এখানে পাওয়ার, প্রথম হলো ট্রেড, দেন বাংলাদেশের পাওয়ার, দেন বাংলাদেশ এইটার বিনিময়ে ভারতকে ওই যে কাটিহার থেকে যে এটা হলো বিদ্যুৎ তিস্তা নদীর ইতার, এখানে একজন লিখছেন ইতার উপনদী নীলফামারী হয়ে ভারতের 7 সিস্টারে গেছে। এই তো ওইটা আমি কোনো একটা নদী আমি জানি না, মানে উনি একজনে লিখছেন আপনার কথা শুনে হ্যাঁ, তিস্তার সেই উপনদী। দুইটা নদীর উপরে বিভিন্ন হাইড্রো করে তারা এই উৎপাদনটা করবে এবং ওখানে নিয়ে যাবে, সেটা বাংলাদেশের ব্যবহার করে। এইটা হলো ভারত বাংলাদেশের কাছে চাচ্ছে এইটা, আর বাংলাদেশকে দেওয়ার জন্য অনেক কিছু কিন্তু এখানে লিস্টে আছে। সো এটা হলো ফরেন মিনিস্ট্রির কিন্তু এইটা আছে। সো আলোচনা কিন্তু আগাচ্ছে। আমি যে জিনিসটা আপনাদেরকে সবসময় বলার চেষ্টা করেছি যে আমরা অনেক কিছু আমাদের কাছে পরিষ্কার না, কিন্তু এগুলো তো লিক হচ্ছে আস্তে আস্তে লিক হয়তো। আপনারা এই জিনিসগুলো আমরা সামনে আনি না, যে আমরা সারাক্ষণ ব্যস্ত আছি যে খাদি লইয়া, আমরা সারাক্ষণ ব্যস্ত আছি শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছে, এই জন্য বিষয়টা কিন্তু এই জায়গায় না। বাংলাদেশ এখন পর্যন্ত তার আলোচ্য সূচি ফিক্স করতে পারে নাই। বাংলাদেশ এখন ভারত দুই পক্ষ মিলে এখন পর্যন্ত তাদের আলোচ্য সূচির জায়গায় একমত হয় নাই কোন কোন বিষয়ে আলোচনা করবে, এটা একমত হয় নাই। এই যে কথাগুলি, যে পাওয়ার নিয়ে যে কথাগুলি বলছি, তার মধ্যে এই যে ভারতের যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা নিয়ে কিন্তু এখনো ফিক্স হয়নি, ফাইনাল হয়নি। এটা ফাইনাল হয়নি, এই ফাইনাল কেন করা যাচ্ছে না এইটা নিয়ে কিন্তু এখন এটা চলো, আমি এক্স্যাক্টলি এই প্রজেক্টটা সম্পর্কে আমার ডিটেল ধারণা নেই বলে আমি বলতে পারছি না, বাট দ্যাট ইজ সামথিং। এই প্রজেক্টের মধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলোচনার মধ্যে কোথাও একটা ঝামেলা আছে। আদানির এই যে রামপাল নিয়ে কোনো একটা ঝামেলা আছে, যে এইগুলো সলিউশনের জন্য। তো এগুলো কিন্তু ফাইনাল হয়নি। যেগুলো ফাইনাল হয়নি সেগুলো ফাইনাল করার জন্য কিন্তু এই সময়টা নিচ্ছে। অথচ মুখে বলা হচ্ছে যে আমরা হাসিনার জন্য যাব না, আমাদের সহজ শর্ত অমুক। আসলে সহজ শর্ত না, সময় নিচ্ছে, দে আর টেকিং টাইম। আমরা বাংলাদেশ এবং ভারতের পত্রপত্রিকাগুলো যদি আপনি দেখেন, কোনো পত্রপত্রিকা কিন্তু এইসব ইঙ্গিতগুলো দিয়েছে, আলোচনা কিন্তু চলছে। আপনি জয়সওয়ালের বক্তব্য যদি দেখেন, জয়সওয়ালের বক্তব্যের মধ্যে কিন্তু আছে আলোচনা চলতেছে। আপনি যেন দীনেশ ত্রিবেদী বলছেন যে আমরা দ্রুত সম্ভব, মানে যেই দিন আমরা শর্ত দিচ্ছি তার 2 দিন পরে উনি আয়ারল্যান্ডের কনসাল জেনারেলের ডিনারের মধ্যে বসে উনি বলছেন যে যত দ্রুত সম্ভব হয় এটা, যত দ্রুতটা হলো ওই যে আপনার আলোচ্য সূচি ফিক্স করা সম্ভব হয়নি। বিশেষ করে আমাদের পানি বন্টনের ব্যাপারে যে আলোচ্য সূচিটা, সেটা কিন্তু ফিক্স করা যায়নি এখন পর্যন্ত। গ্যাঞ্জেসের যে এক্সপার্ট ওপিনিয়ন, গ্যাঞ্জেস গঙ্গা চুক্তির ব্যাপারে যে এক্সপার্ট ওপিনিয়নগুলো কিন্তু এখনো অ্যাকুমুলেট করা যায়নি। এই আলোচনাগুলো কনসালটেশন কমিটি, এক্সপার্ট কমিটি, ওরা কিন্তু বৈঠক করতেছে। এই কি বলে বিদ্যুতের এই বিষয়গুলো নিয়ে কিন্তু 2টা লেভেলে বৈঠক হচ্ছে। একটা হলো, আমি কিন্তু আপনাকে অনেক ডিটেল দিচ্ছি, কিন্তু আমি হয়তো স্পেসিফিক 2টা লেভেলে বৈঠক হচ্ছে। একটা হলো পলিসি লেভেলে, আরেকটা হলো এক্সপার্ট লেভেল। এক্সপার্ট মানে আপনি লেভেল হলো যারা কারিগরি বিষয়গুলো দেখেন, সেই লেভেলে কিন্তু বৈঠকগুলো হচ্ছে, এই বৈঠকগুলো চলতেছে। আবার এক্সপার্ট লেভেলে কিন্তু আলোচনাগুলো হচ্ছে যে এই, এবং 2টা কারিগরি এবং এক্সপার্ট লেভেল যখন ঠিক হবে, আদানির রামপালের কোল ইয়েতে যে সমস্যাগুলো আছে সেগুলোর ব্যাপারে অন্যান্য, এই 2টা লেভেলের যে বৈঠকগুলো ফাইনাল হওয়ার পরে সে না আপনি তারেক রহমান কি নিয়ে যাবেন। উনি যেমন ঝুলিতে করে কিছু নিয়ে যেতে হবে ভারতকে দেওয়ার জন্য, তেমনি ঝুলিতে করে কিছু আনার জন্য তো ওনাকে ঠিক করে নিয়ে যেতে হবে, আমি ঝুলিতে করে এটা আনবো। তো ঝুলিতে করে কোনটা দিবেন, কোনটা আনবেন, এটা কিন্তু আগে ফিক্স হতে পারে। 2 নেতার বৈঠকে এইসব ফাইনাল হয় না, ফাইনাল হয় নীতিগতভাবে কিন্তু আগে, তারপরে 2 নেতার মধ্যে আলোচনা হয়, এটা প্রকাশ হয়। 2 নেতার মধ্যে কিন্তু যে কোনো মিটিংয়ের কিন্তু 2 নেতা কোনো ক্ষেত্রে যখন জটিলতা থাকে তখন 2 নেতা এটা ব্রেক থ্রু করতে পারে, ভেঙে ফেলতে পারে, এটা ঠিকঠাক করে ফেলতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু এখানে কিন্তু
আসল জিনিস যেটা নিয়ে আপনার ব্রেক থ্রুটা হবে, যেখানে নিয়ে দুই নেতা দরকার হলে কোনো না কোনো ছাড় দিবে একে অপরকে, আগে তো সাবজেক্ট ঠিক হতে হবে, তারপর তো ছাড় দেওয়ার প্রশ্ন আসবে। কারণ এখানে কিন্তু খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু ছাড়ের প্রশ্ন। আপনি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে একটা ট্রান্সমিশন লাইন নেবেন কয়েকশো কিলোমিটার লম্বা, ইট ইজ এ হিউজ থিং। অ্যাট দ্য সেম টাইম আপনি রামপালের কোল ফায়ার যে প্রজেক্ট আছে সেখানে কি প্রবলেম হচ্ছে, সে প্রবলেমগুলোতে টেকনিক্যাল প্রবলেম, সেই টেকনিক্যাল প্রবলেমগুলো আপনাকে ইয়েতে পলিসি লেভেলের প্রবলেমগুলো সলভ করতে। এখানে নিশ্চয়ই ধরেন আমদানি রপ্তানি অমুক তমুক ইম্পোর্টের অনেক এক্সপোর্টের অনেক কিছু ঝামেলা আছে। তারপরে এট দ্য সেম টাইম দেখেন যেটা নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের, এর কিন্তু শেখ হাসিনার আমলের প্রজেক্ট, যেটা এখন আবার যদি বলতে হয় এটা কিন্তু অনেক বড় প্রজেক্ট। যে প্রজেক্টটা আমি কালকে আপনার এখানে বলতে পারিনি, ভুলে গেছি। শেখ হাসিনার আমলের কিন্তু একটা বিশাল প্রজেক্ট আছে, ভারত এবং নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার। কারণ ওখানে 80,000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। নেপাল এবং ভুটান যে যে সুযোগগুলো আছে সেখানে বাংলাদেশ ইনভেস্ট করে কিভাবে আনতে হবে, সেটার জন্য কিন্তু ভারতকে দরকার। কেন ভারতকে দরকার? ভারতের মধ্য দিয়ে কিন্তু আপনি ট্রান্সমিশন লাইনটা আনতে হবে। সো ভারতের মধ্য দিয়ে যখন ট্রান্সমিশন, ভুটান থেকে বা নেপাল থেকে যখন ভারত, তো ভারতের পারমিশন লাগে। অলরেডি ভারত একটা পারমিশন আমাদের ছিল শেখ হাসিনা আমলে, ইউনুস আমলে গিরিঙ্গি বাঁধানোর পরে ওরা কিন্তু এটা বন্ধ করে রেখে দিয়েছে। তো এইগুলো ছুটাইতে হলে তো আগে নীতিগত সিদ্ধান্ত দিতে হবে, কারিগরি সিদ্ধান্ত দিতে হবে। সে কারিগরি এবং নীতিগত সিদ্ধান্তের পর আপনার পলিসি লেভেলে টপেরা আলোচনা করবে। আগে তো আপনার টপ পর্যন্ত যেতে হলে আপনার প্রস্তুতি লাগবে, সেই প্রস্তুতিটা বাংলাদেশে ছিল না, সেটা চলছে। এবং ভারতের পক্ষ থেকেও কিন্তু ভারত কি করবে সেটা ভারতটা ঠিক করছে কিনা সেটা ভারত বলতে পারবে। আমার ধারণা ভারত রেডি, ভারত পলিসিগতভাবে রেডি বলেই তো সারাক্ষণ চাচ্ছে যে তারেক রহমান যান না কেন। আর তারেক রহমানের গভর্নমেন্ট থেকে কিন্তু এখন পর্যন্ত প্রস্তুত না আসলে তারা কি করবেন, কি চাইবে, কি দেবে, এই জন্য ডিলে হচ্ছে। আর আমরা এখানে বসে বসে সবাই হাদি হত্যাকারী, আমরা বসে বসে শেখ হাসিনা, আমাদেরকে যেটা বলা হচ্ছে সেটাই তো আমরা আলোচনা করছি। 5ই আগস্ট শেখ হাসিনা কেন, আর শেখ হাসিনা 5ই আগস্ট শেখ হাসিনাকে ফেরত দিলে এনভায়রনমেন্ট হবে। আরে ফেরত দেওয়া আমাদের সরকার খুব ভালো জানে শেখ হাসিনাকে কোনোভাবে ভারত ফেরত দিতে পারবে না। এটা আমি বহুবার আলোচনা করছি। ভারতের একটা সরকার, এটা সর্বদলীয় সিদ্ধান্ত, পার্লামেন্টারি সিদ্ধান্ত, একজন গেস্টকে অ্যারেস্ট করা, কত রকম এর মধ্যে শেখ হাসিনা তার ফেরত দিতে পারে না। কিন্তু বাংলাদেশ কেন এগুলো বলতেছে? কারণ বাংলাদেশ প্রস্তুত না, বা এন্ড লাইন বাংলাদেশ এখন পর্যন্ত প্রস্তুত না। তো আশা করছে যে জাতিসংঘ সাধারণ পরিষদের আগে তারা প্রস্তুত করতে পারবে। থ্যাংক ইউ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল, আসলে কি বিষয়ে আলোচনা হবে মোটামুটি ইন ডিটেল জানা গেল, এবং আশা করা যায় যে একটা ফলপ্রসূ একটা সফর হবে। বাংলাদেশের স্বার্থ এখানে খুব বেশি, ভারতের স্বার্থ তো অবশ্যই আছে। ফল এবং প্রসূ দুইটা আমি জানি না, ফল প্রসব করবে কিনা আমি বলতে পারি না, সেটা তো আমরা কেউই জানি না, আমরা আশা করি। আপনি এরকম আশা করা, আমার আশাবাদ কোন রিপোর্টারের মধ্যে থাকে না, রিপোর্টার তথ্যের নির্বিচারে। আমি একজন সাবেক রিপোর্টার হিসেবে আপনার কাছে আমি ফল প্রসব করার চিন্তা ভাবনা আমার মাথা নেই, কিন্তু আদৌ ফলটা ইয়ে হবে কিনা, কনসিভ করতেছে কিনা সেটা হলো ব্যাপার, প্রসব পরে প্রশ্ন। ওকে, আশা করি আর কি যে আগে হোক, আপনি আশা করতে পারেন। আমি ওই সফরটা হোক, সেটা আমি মনা পাগলাও না যে আমি মনে মনে মন কলা খাবো, আমি এটা পারবো না। না মানে আমি বলছি সফরটা হোক, সেটাই তো মানে প্রত্যাশিত আগে যে সফরটা হোক, আশা করি হবে। যাক, আমরা অনেক ইনফরমেশন পেলাম, দর্শকরা অনেক জানলেন, ইনফরমেশন আমরা জানাতে পারলাম সাইফুল ভাইয়ের কল্যাণে। এই বিদ্যুৎ ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচার আওয়ামী লীগ আমলো ভারত চেয়েছিল, কিন্তু হাসিনার সরকার এই লাইন থেকে 1000 মেগাওয়াট বিদ্যুৎ আর ভুটান থেকে বিদ্যুৎ সঞ্চালন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার সুযোগ চেয়েছিল। হ্যাঁ, এটা তো দেখেন এই যে আসছে তথ্য, এখন যখন এসে তখন এই যে অনেকেই জানেন, আপনারা এখানে অনেকেই আছেন যদি জানেন। আমরা কিন্তু মানে আমি কিন্তু অত এই সেক্টরে তো আমি কাজ করি না, আমি জ্বালানি সেক্টরে রিয়ালি কাজ করছি, বাট জ্বালানি ইকোনমি নিয়ে কাজ করছি, কিন্তু এই পুরো সেক্টর সময়। কিন্তু আমি ওই ইয়েটা পাওয়ার পরে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই এগুলো পাওয়ার পরে, যে আরো কতগুলি এজেন্ডা, যে গ্যাঞ্জেসের পানি মন্ত্রণালয়ের কিন্তু একটা আছে, এটা কিন্তু টোটালটাই আসলে গ্যাঞ্জেস অ্যান্ড তিস্তা, ঠিক আছে, গ্যাঞ্জেস তিস্তা এটা কিন্তু আছে, ব্রহ্মপুত্র
এগুলো কিন্তু আছে কিন্তু আলোচনায়। এটা কিন্তু পানি মন্ত্রণালয়টা, আমি যেটা এখন বললাম পানি মন্ত্রণালয়টা কিন্তু 3টা, সেটা কিন্তু এই ওই ইয়ের মধ্যে আছে যে পানি মন্ত্রণালয় থেকে 3টা। বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা একটা ইয়ে আছে, ফরেন মিনিস্টার একটা নোট আছে, সেখানে আছে বাণিজ্য মন্ত্রণালয় কি কি চায়। এগুলো পড়তে গেলে আজকে শুধুমাত্র জ্বালানিটা পড়লাম, বা এগুলো পড়তে গেলে এগুলো কেউ আমি বুঝি না কি কি সব ল্যাঙ্গুয়েজ আর কি। এটা তো হোম মিনিস্ট্রি আছে, বর্ডার কিলিং, হ্যাঁ অনেক, আমি হোমটা পাই না, আমি 3টা দেখছি। না বললাম এগুলো তো সবই আছে, সবই তো উঠবে, কিন্তু ঘটনাটা হলো রেডি হয় নাই বইলেই তো আমরা আসলে পিছাই আছি। এটা হলো রেডি মানে কি, এখনো তলার লেভেলের আলোচনাটা ঠিক হয়নি আর কি। সেটাই। আর গঙ্গা চুক্তি তো ডিসেম্বরে শেষ হচ্ছে, সেপ্টেম্বরের মধ্যেই তো এটা আসলে একটা আলোচনা ইয়েতে যাওয়া দরকার। আমাদের নাজমা আক্তার লিখছেন তারেক রহমান ভয় পেয়েছেন যখন ভারত বলছিল বাংলাদেশ সীমান্ত আমরা কতটা জঙ্গিবাদ নির্মূল করব, তার গ্যারান্টি দিতে হবে ভারতকে, তখন ভারতও বাংলাদেশের স্বার্থ দেখবে, ভারতও বাংলাদেশের স্বার্থ দেখবে। আচ্ছা, সাইফুল স্যারের প্রধানমন্ত্রী ভারত থেকে ঘুরে আসার পরে কি বিমানবন্দরে এসে কি বলবে আমি ভুলে গেছি। না না না, এইভাবে দেখার দরকার নাই। অরূপ ভট্টাচার্য, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরলে ফল পাওয়া যাবে। ডিসেম্বরে গঙ্গা চুক্তি শেষ হওয়ার আগেই তারেক রহমানের সাথে বাংলার মোমেনদের চুম্মা আমি সবাই দৌড়ে ভারত যাবে, কারণ গ্র্যান্ডফাদাররা সেটা দিতে পারবে না যেটা ভারত দিতে পারবে। আচ্ছা, মাজারুল ইসলাম। সাইফুল ভাই, একটু আগেই ছোট করে একটা আলোচনা করব, তারপর আমরা একটা প্রসঙ্গে যাব। রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বাংলাদেশে, যে বাংলাদেশের ইতিহাসে 35 বছরের ইতিহাসে একটা নজিরবিহীন নির্বাচন হয়েছে। রাষ্ট্রপতির নির্ধারিত কিন্তু নির্বাচন হয়েছে, এইটা নিয়ে বেশ ইয়ে হচ্ছে। এর মধ্যে 6 জন সংসদ সদস্য নির্বাচন ভোট দিতে দেন নাই, ছিলেন না। আবার শক্তিশালী স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলছেন এটা কোনো প্রয়োজনই নাই, ভোট নির্ধারিত, এটা কেন এই ইয়ে করার দরকার আছে। ভোট হয়ে গেল, রাষ্ট্রপতি হয়ে গেলেন আমাদের রুমিন ফারহানা, যেটাতে পাত্তাই দিল না, সেটা আমার সামনে আপনি উঠেছেন কেন আলোচনার জন্য? না, আমি রুমিন ফারহানার কারণটা উনি কি কারণে জান নাই সেটা বললাম। উনি ফিল করেন নাই, তো সেখানে আমরা কেন ফিল করতেছি এটা নিয়ে আলোচনা হবে। ও আচ্ছা, না আমি কেন ফিল করছি, রাষ্ট্রপতি হলেন ফখরুল এবং নানা ইয়ের মধ্যে একটা ঐতিহাসিক এর মধ্য দিয়ে এইটুকু। ঐতিহাসিকটা কি এটা আপনি কোন? এই যে 35 বছরের ইতিহাসে সংসদে নির্বাচন হয়েছে, ভোট হয়েছে, এর আগে ভোট হয় নাই। ওইটার ইতিহাস 35 বছরের ইতিহাস, এটাই তো তারা বলতেছে সবাই, এটা ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক হইলো ঐতিহাসিক ঘটনা হলো যে আপনার হলো কি বলে এই তাজমহল তৈরি করা। ঐতিহাসিক ঘটনা হলো যে ইয়াতে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটায়, বাংলার এই স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। ঐতিহাসিক ঘটনা হলো ভারত ইংরেজদের কবলে চলে গিয়েছিল। ঐতিহাসিক ঘটনা হলো এগুলো। কোথাকার কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, এটা কি একজন ইউনিয়ন পরিষদে উনি কোনটাতে পৌরসভার ইয়ে থেকে একজন প্রেসিডেন্ট হয়েছে। এইটা হলো বিশাল ঘটনা, এইটা হলো আলোচনার বিষয় হতে পারে। যে বাংলাদেশ এমন একটা জায়গা, সবাই বলে যে অপরচুনিটির দেশ হলো আমেরিকা। কিসের অপরচুনিটির দেশ আমেরিকা? অপরচুনিটির দেশ হলো বাংলাদেশ। অপরচুনিটির দেশ হলো বাংলাদেশ, যেখানে একজন পৌরসভা চেয়ারম্যান থেকে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত আসতে পারে। দিস ইজ কল্ড এ কান্ট্রি অফ অপরচুনিটি। এখানে টাকা পয়সা কামায়ের ব্যাপার। দিস ইজ এ কল্ড এ কান্ট্রি অফ অপরচুনিটি, যে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, সেই সুযোগে একটা বিহারি বঙ্গভবনে ঢুকে পড়বে, এটা হলো অপরচুনিটি। বিহারি ঢুকে গেছে, একটা বিহারি, বাংলাদেশে একটা বিহারি, সে ইয়াতে ঢুকে পড়ে, বঙ্গভবনে ঢুকে পড়ে, সেখানে বঙ্গভবনের খবরদারি চালাবে। জানেন তো কে বিহারিটা? জানি তো, কে? জামাতা। দেখেন বাংলাদেশের দুর্ভাগ্য এটা, বাংলাদেশে এইগুলো হলো ঐতিহাসিক, যে একজন আমাদের দেশ আমেরিকার সম্পর্কে সব বলে কান্ট্রি অফ অপরচুনিটি। সবাই অপরচুনিটির পেছনে দৌড়ায়, বাংলাদেশ অপরচুনিটির পেছনে দৌড়ায় না। বাংলাদেশে কালকে আপনি যাকে দেখছেন ফুটপাতে ইয়ে করে দোকান দিচ্ছে, সে আপনি কয়েকদিন পর যা দেখবেন যে 5 স্টারে বসে খাইতেছে। কই থেকে এই অপরচুনিটিগুলো তৈরি, আমরা তো বুঝি না, আপনি আমি বুঝি। এটা এই অপরচুনিটি যারা খুঁজে বের করছে তারা তো প্রেসিডেন্ট হবেই, এটাই তো স্বাভাবিক। এবং তিনি প্রেসিডেন্ট হবেন কি হবেন না, সেটা তো আমি অনেক আগে থেকে মনে করেছিলাম যে উনিই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, এবং আমি মনে করি উনি একমাত্র যোগ্য উনি, আর তো কেউ নাই।
কিন্তু Right. এই কান্ট্রি অফ অপরচুনিটি যদি বলতে হয় এখন থেকে, এটা বাংলাদেশকে বলতে হবে, নট আমেরিকা। এখানেই সম্ভব সবকিছু, এখানেই সম্ভব মাস্তানি করে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সুযোগ পাওয়া যায়, এখানেই সম্ভব কোনোদিন ছাত্রদল না করে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাওয়া, এখানেই সম্ভব যে তারেক রহমানের গৃহশিক্ষক স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাওয়া, বা তারেক রহমানের ইউনিভার্সিটিতে হেল্প টেল্প করছে, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। এই বাংলাদেশে এগুলো সম্ভব। এই বাংলাদেশে যে ঢাকা ইউনিভার্সিটিতে যে মারামারি কাটাকাটি করতো যে ছেলেটা, সে বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী হয়ে গেছে। পানি এবং সম্পদ দুইটা মিলে আপনি যদি দুইটারে প্লেয়ারে খাড়া করান, পানি সম্পর্কেও কি বুঝে আমি জানি না, সম্পদ সম্পর্কে কি বলে আমি জানি না। আপনি ওরা জিজ্ঞেস করে দেখেন তো পানি সম্পর্কে কিছু বোঝে কিনা, সম্পদ সম্পর্কে। ও তো পানি সম্পদ মন্ত্রী হয়েছে, বাংলাদেশে একজন মাস্তান। বাংলাদেশের অপরচুনিটি আপনি বলেন, বাবর ক্যাসিও কিনা যে ঘড়ি চোরাচালানকারী, একজন চোরাচালানকারী বাংলাদেশের স্টেট মিনিস্টার ফর হোম হয়েছিল। ক্যাসিও, আমি জানি বললাম আপনাকে, জেনে শুনে বলছি, ক্যাসিও ঘড়ি তখন চোরাচালানি হতো। তার এই ইয়েতে কিনা যে পুরানা পল্টন টু কাকরাইল টু পল্টনের ওই পাশে যে পানির ট্যাঙ্কিটা আছে না, তার ওই পাশে ওনার ক্যাসিওর একটা শোরুমও ছিল। আমি ওইখান থেকে ক্যাসিও ঘড়ি কিনছি। একজন চোরাকারবারি, চোরাচালানি বাংলাদেশের স্টেট মিনিস্টার ফর হোম অ্যাফেয়ার্স হয়েছে। এটাই তো অপরচুনিটির দেশ, এটা অপরচুনিটির দেশ না? বলেন আপনি এর চেয়ে বড় আর কি অপরচুনিটি আপনার বাংলাদেশের? আমরা আর কতগুলি উদাহরণ আপনি দিচ্ছেন। বাংলাদেশে দেখেন কি অপরচুনিটি। তা খালেদা জিয়ার আমলে যিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, যে বাণিজ্য মন্ত্রী, তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী, পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। আমি এরকম যদি এখন পুরো ক্যাবিনেট নিয়ে আলোচনা করে, আপনার কিন্তু সময় পার হয়ে যাবে। বাট এই কান্ট্রি অফ অপরচুনিটি, যেখানে মির্জা ফখরুল, তা দুর্ভাগ্যজনক দেশে একটা দেশ, যে দেশে মির্জা ফখরুলের চাইতে বড় যোগ্যতা সম্পন্ন আর কেউ নাই। কিন্তু কি করবেন আপনি? তাকে তো হয়েছে, আমিও তাকে সাপোর্ট করি। বাট আপনি জাস্ট, আমি উদাহরণগুলো দিলাম, আপনারা আরো উদাহরণ দিতে, আমি টপ সম্পর্কেও উদাহরণ দিতে চাই না। আর বাকি অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে ক্যাবিনেটের মধ্যে। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে, যে বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এটা বেশি ইন্টারেস্টিং ব্যাপার। সেই কোন জায়গার উগান্ডার না কোন জায়গার বাংলা ব্যাংকের গভর্নর, সে আমেরিকাতে এই ডিগ্রিধারী, মানে ইয়ের উপর, ডিগ্রিটির কথা আমি বলছি না, ওইভাবে বলছি ব্যাংকিং এর উপর। ব্যাংকিং এর উপরে সে তার যোগ্যতা হলো তিনি একজন ব্যবসায়ী। পৃথিবীতে কোথাও আপনি উদাহরণ, হ্যাঁ পৃথিবীতে উদাহরণ নাই বলে আমাদের দেশে উদাহরণ হবে না? উদাহরণ তো হতেই পারে, যে পৃথিবীতে নাই কিন্তু আমাদের এখানে হবে। আরে ভাই, এই যে কানাডার এখনকার প্রাইম মিনিস্টার, সে ব্যাংক অফ ইংল্যান্ডের আগের গভর্নর, এবং ব্যাংক অফ কানাডার গভর্নর, এখনকার প্রাইম মিনিস্টার। দুই দেশের, কিন্তু ইংল্যান্ডেরও ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর ছিল, চ্যান্সেলর অফ এক্সচেকার বলে ওখানে। আমরা ওখানে গভর্নর হচ্ছে চ্যান্সেলর অফ এক্সচেকার বলে, বোঝেন? আমাদের দেশে কি যোগ্যতা দরকার? আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি হলে আপনার হয়, আপনার দরকার হলো তারেক রহমানের আপনি বাজার সদাই করতে পারেন কিনা, এটা হলো আপনার হচ্ছে। ইনি তার যোগ্যতা হলো উনি ব্যাংকের, উনি একজন গার্মেন্টস ব্যবসায়ী, এবং তারেক রহমানের লন্ডনের ওনার বাজার সদাই করে দেওয়া লোক। যেমন আমাদের ফরেন অ্যাডভাইজার, তারেক রহমানের বাজার সদাই করে দেওয়া লোক। এটা বাংলাদেশের উদাহরণ না, এটা তো সাংঘাতিক ব্যাপার। হুমায়ুন কবির সাহেব আজকেও প্রেস ব্রিফিংটা আপনি এখন বাজাইতে পারেন, আমি আপনাকে নাকি বাজায় শোনাবো? বাংলা ভাষায় কথা কইতে পারে না, প্লিজ বাংলা ভাষায় কথা না, এটা তার ছোট করা। বাংলা ভাষায় কথা বলতে পারে না, সে আপনার সিলেটি ভাষায় কথা বলে, ইন্টারভিউ দেয় সিলেটি ভাষায়। উনি নিজেকে সাইফুর রহমানের লেভেল মনে করতেছে নাকি? সাইফুর রহমানও কিন্তু সিলেটি ভাষায় কথা বলতো না, দুই একটা সেন্টেন্সের মধ্যে সিলেটি অ্যাকসেন্ট আসতো। উনি আজকে ইন্টারভিউ দিয়েছেন সিলেটি ভাষায়, মনে হচ্ছে যে উনি সিলেটি কোনো টেলিভিশনকে ইন্টারভিউ দিতেছেন। দেখেন আপনি, বাজার সদাই করা লোক, বাজার সদাই করার লোক বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান কি হয়ে যায়, গভর্নর হয়ে যায়। বাজার সদাই করার লোক আপনার ফরেন অ্যাডভাইজার হয়ে যায়। আপনি এটা তো ঠেকাইতে পারবেন না। ইট ইজ এ কান্ট্রি অফ এ ল্যান্ড অফ অপরচুনিটি। কে কখন কি হয়ে যাবে জানেন না। আপনি কখন যে মন্ত্রণালয়ে বসে পড়বেন আপনি জানেন? আপনার ওই যে দুম্বা চুল দুম্বাওয়ালার অ্যাডভাইজার হয়ে গেছে, ভাবতে পারছেন আপনি? এইটা কোনোদিন আপনার তথ্য মন্ত্রণালয়, আর অন্য কথা তথ্য মন্ত্রণালয়ের সে অ্যাডভাইজার হয়ে গেছে দুম্বা।
মাথার মধ্যে দুম্বার মতো, পাছার মধ্যে যে দুম্বার মাংসের টুকরা থাকে, দুম্বা, ওরকম হ্যাঁ। চুলের টুকরা আছে, এরকম একটা দুম্বা বাংলাদেশের অ্যাডভাইজার হয়ে বসে আছে। খেয়াল করে দেখ। দুম্বার মতো বলতে পারেন। আরেকটা জিনিস আমার মনে হয়েছে, আপনি কালকে দুম্বার কথা বলার পরে আমার হচ্ছে হর্স আছে না, হর্সের পিছনের যে অংশটা, এই তার লেজের অংশটা এইভাবে থাকে আর কি। আচ্ছা, না, যাই হোক, হর্স এখন এটা ল্যান্ড অফ অপরচুনিটিতে পরিণত হয়েছে। সেখানে আমাদের প্রেসিডেন্ট এরকম একজন অপরচুনিটির মাধ্যমে নির্বাচিত হয়েছেন, যিনি এটা, এবং আমি মনে করি ওনার চেয়ে যোগ্যতা সম্পন্ন নাই বাংলাদেশ। আপনি না, করবেনটা কি? আর বিএনপিতে আর নাই নাই। তো। বিএনপিতে আর নাই। বিএনপিতে যোগ্যতা সম্পন্ন লোক নাই, যে লোকটা এই তারেক রহমানের আগের মায়ের আমলের ক্যাবিনেট থেকে বরখাস্ত হওয়া লোক, সে অর্থমন্ত্রী। বাণিজ্য মন্ত্রী কে আপনি নিজে জানেন না, এই লোক কে? রেল মন্ত্রী কে আপনি কিছু কইতে পারবেন না, এটা কেডা? পানি এবং পানি সম্পদ মন্ত্রী জানে না পানি এবং সম্পদ এটার সন্ধি বিচ্ছেদটা কি, জানে না। এটা টোটালি ইউনিভার্সিটি মাস্তান। সে আবার স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী আমার গৃহশিক্ষক। এগুলো হলো, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর অনেক যোগ্যতা আছে, কিন্তু তিনি গৃহশিক্ষক। তার যোগ্যতা হলো তিনি ভারতের মনোনীত। তো আপনি এই সব দেশে, আপনি যে দেশে আপনি কালকে গিয়া আপনার যোগ্যতা আছে কি নাই আপনি জানেন না, কালকে যায় আপনি কোনো এক পদে বসে, যেই দেশের সিনিয়র সেক্রেটারি মর্যাদার হয়, প্রেস সেক্রেটারি হয়, যে টমেটো চাষ জানে না, যে টমেটোটা কেমনে চাষ করতে হয় জানেন না, বা টমেটো চাষ করেন, চেষ্টা করতেছেন আর কি। টমেটো চাষ করতে হলে তো ইংলিশে শিখতে হবে, এটা তো আর এক বিপদ। ওই দেশে তো টমেটো চাষটা দিনের ইংরেজিতে মধ্যে শিখতে পার্থক্য হবে। জানে না। যাই হোক ভাই, আপনি আমার দিয়ে আজকে অনেক খারাপ কথা কয়েছেন। না, এটা না, আপনি অপরচুনিটির কথা বলে আমার সামনে অত অপরচুনিটি, জানেন, করলো চাকরির জন্য কোটা আন্দোলন, হয়ে গেল উপদেষ্টা, করলো চাকরির জন্য কোটা আন্দোলন, হলো 100 কোটি টাকার মালিক, হয়ে গেল। না, হবে না কেন? ও তো আর চাকরি পাবে না, তো হবে না কেন? তার তো হইতেই হবে, কারণ সে তো চাকরি পাচ্ছে না। আপনি কোটার জন্য কোটা উঠানোর আন্দোলন করছে, কিন্তু ওই কোটা উঠানোর পরেও ধরেন 2000 চাকরি আছে, সে ওই 2000-এর মধ্যে তার যোগ্যতা নাই, তার সে আগে বুঝতে পারছে আমার দ্বারা এটা হবে না, তা আগে টাকা পয়সা মেরে নিছে, আমি ওই 2000 জনের চাকরি করার চাইতে, 2000 জনের মধ্যে একজন হওয়ার চাইতে আমি টাকা পয়সার মালিক হয়ে গেছে, অসুবিধা নেই। বিগ অপরচুনিটি আসলে বাংলাদেশে, এটা ঠিক বলছেন একদম। অনেক অপরচুনিটি নিয়ে কথা বললাম, অনেকে অনেক কথা লিখছেন। এবং সাইফুল ভাই, আমার কাছে, আপনার কাছে একটা প্রশ্ন, একটা রাষ্ট্র যেখানে একজন রাষ্ট্রদ্রোহীর বিরুদ্ধে কোর্ট মামলা গ্রহণ করে না, এর পরিণাম কি হবে? রাষ্ট্রদ্রোহীর বিরুদ্ধে কোর্ট মামলা নিচ্ছে না, এর পরিণাম কি হবে এটা দেখা যাবে পরে। আচ্ছা, এবার বিকাশ নূর মন্ত্রী, অনেক কথা হইলো। বিকাশ নূর তো পিঠা খাইতে খাইতে রক্ত ঝরতে মন্ত্রী হয়ে গেছে এবং আজকে বক্তৃতা দিছে। আপনার যে দেশের পরিকল্পনা মন্ত্রী, পরিকল্পনা বানান করতে পারবে কিনা আমার সাথে সন্দেহ আছে। প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রী, ও ও হইলো কিরকম, ওই যে ফ্লোরের মধ্যে একা খাড়ায় বক্তৃতা দেওয়া, একটা যার নিজের যে ফ্ল্যাটে থাকে বা যেখানে থাকে বা নিজের ঘরেও তার ভোট আছে কিনা সন্দেহ আছে। এই লোকটা হলো বাংলাদেশের পরিকল্পনা পদে, পুরা বাংলাদেশ 18 কোটি মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা করতেছে একটা রামছাগল, যে রামছাগল বানান জানে কিনা সন্দেহ আছে। দুর্ভাগ্য। এখন আপনি কি করবেন? সে বৈশা আপনি দেখছেন পরিকল্পনা বিষয়ক বাংলাদেশ এইভাবে চলতে হবে, ওইভাবে চলতে হবে,